মন খারাপ করিস না, ওসব বয়সকালের দোষ। কথার কথা বলো না তো মা, রাগ ধরে যায়। বোঝো, আমি আবার রাগের কথা কি বললাম? বললে না বয়সকালের দোষ। আচ্ছা, এটা কি 18 বছর বয়সের দোষ? পৃথিবীর সব কিছু থেকেই তার নির্লিপ্তি? এমন কথা বলো না। এক কাজ কর, জামাইকে বলে ওর বিয়ে দিয়ে দে। এটা কোনো সমাধান নয় মা। আমি তো আমার পেটের ছেলেকে চিনি, জগতের আর 5 জনের মতো সে নয়। আসলে তোরা নিজেরাই নষ্টের গোড়া। তোমার পুরনো কাসুন্দি আর ঘেটো না তো। তো কি? ভালো লাগে না। কত আটঘাট বেঁধে সেই রায়পুর থেকে চলে আসা হলো ছেলেকে মানুষ করব বলে। কলেজের পড়াশোনাতেও মন দিল, কিন্তু কি বলছিস তুই? ওকে সন্ন্যাসী হবে নাকি? হয়তো হোক, কিন্তু কি হবে তার একটা দিশা পেলেই আমার হয়। চুপ কর, চুপ কর পড়ার মুখী। আমাকে গাল দিয়ে কি হবে? তাহলে কিসে কি হয় সেটা ঠিক কর। ঠাকুরের দয়া না হলে কিছুতেই কিছু হবার নয় মা। বিশালী জগতের সৃষ্টি থেকে হেতু এই সব নিয়ে ওর জিজ্ঞাসা। কোনো সংসারী নৈরাশ্য তার নয় মা, তার জগৎকে জানতে না পারার নৈরাশ্য। রোজ যে চোখের ওপর এমন থরে থরে সাজানো সব প্রকৃতি আমরা যেগুলো দেখি, সেগুলো সেগুলো নিয়ে ওর মনে যে কত প্রশ্ন। বিয়ে করে বউ আনলে সে কি তাকে এগুলো পড়াবে মা? আর ইদানিং তার কি বাই উঠেছে জানো? তাকে প্রমাণ করে দেখাতে হবে ঈশ্বর আছে কি নেই। ডিসগাস্টিং, বিরক্তিকর। হেই ইউ বয়েজ, তোমরা তোমরা কি ওয়ার্ডসওয়ার্থ বুঝতে পারছো না নাকি? কত বড় কবি ছিলেন তিনি। ইংরেজি ভাষাকে তিনি যে কাব্য সম্পদ দিয়েছিলেন। নো নো না, আমি তোমাদেরকে পড়াবো না। আই ওয়ান্ট Good morning, everybody. Please sit down. হ্যাঁ বলো, কি পড়া হচ্ছিল তোমাদের? কবিতা স্যার, কি কবিতা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এক্সকারশন। এক্সকারশন? What a great piece. কি জানো সেই লাইনটা? Oh yes. It was summer and the sun mounted high southwards and the landscape glared indistinctly through a pale gleam. আসলে কি জানো, কবি ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন প্রকৃতি প্রেমিক, আর সেই জন্যই তিনি প্রকৃতির অপরূপ অনুভব করতে পারতেন, অপরূপ সৌন্দর্য অনুভব করতে পারতেন, আর তার সঙ্গে তিনি নিজেকে একাত্মবোধ করতে পারতেন। এই এক্সকারশন কবিতাটার উৎপত্তি কোথা থেকে তোমরা জানো? কবিরই আরেকটা কবিতা থেকে, রিক্লুজ। কবি এই রিক্লুজ কবিতাতে বলেছেন, অন ম্যান, অন নেচার অ্যান্ড অন হিউম্যান লাইফ, musing on solitude, I oft perceive flares, trains of imaginary before me rise. আসলে কি জানো, কবি এই নেচারের ভাস্টনেস, এই বৈচিত্র্যের মধ্যে ঈশ্বরের এই বিশালতাকে খুঁজে পেয়েছিলেন, এবং খুঁজে পাওয়ার ফলে কবির ট্রান্স হতো। এই কলকাতা শহরে এমন একজন আছেন যা ট্রান্স হয়। হ্যাঁ, দক্ষিণেশ্বরের মন্দিরে একজন মেয়া প্রিস্ট, শ্রী ঠাকুর রামকৃষ্ণ,
তোমরা তোমরা ইচ্ছে করে তাকে গিয়ে দেখে আসতে পারো। আমি আমি তাকে দেখেছি। কে? ও বাবা। কি ব্যাপার তোমার? শরীর খারাপ? সন্ধ্যের সময় শুয়ে আছো? না না, এই তো কলেজ থেকে ফিরলাম। তা কলেজ থেকে ফেরার পথে তো রোজ বাড়ি যাও, জল খাবার খাও, আর যাও নিজে। তোমার মা কিন্তু চিন্তা করছে না। তুমি বুঝি সেই জন্যই এলে? হুম। ইস, ভারী অন্যায় হয়ে গেছে। আসলে আজকে তেমন খিদেও নেই। আচ্ছা বাবা, তুমি কোনোদিন দক্ষিণেশ্বর গিয়েছো? হঠাৎ দক্ষিণেশ্বর? সেখানে একজন সাধু থাকেন, রামকৃষ্ণ ঠাকুর। শুনেছি। কেন বলো তো? আজ কলেজে হেস্টি সাহেব বলছিলেন। মানে প্রফেসর হেস্টি? হ্যাঁ, কি প্রসঙ্গে রামকৃষ্ণ ঠাকুরের কথা উঠলো? কবি ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি প্রেম নিয়ে বলছিলেন। প্রকৃতির সৌন্দর্য অনুধাবন করতে করতে তার মন নাকি অতীন্দ্রিয় রাজ্যে চলে যেত। তো কবির ট্রান্স হতো, সমাধি। ওই রামকৃষ্ণ ঠাকুরেরও নাকি হয়। তা তার জন্য কি করতে হবে? কিছু না। তোমার এই ঘরের চাবিটা কোথায়? হ্যাঁ মানে? বলছি এ ঘরের চাবিটা এই তো পেয়েছি। কি হয়েছে? বাইরে বেরো। কেন, কি ব্যাপার? আগে বেরো। কি মুশকিল? মুশকিল তো বটেই। ভুবন, ভুবন তোমার আঁচলটা দাও তো। কেন? ওর ঘরে আমি তালা দিয়ে এসছি, এই চাবিটা আঁচলে বেঁধে রাখো। সে কি, কেন গো? আগে বাঁধো তো। কি হয়েছে বলবে তো? হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা না করে ওকে তুমি চাবি দেবে না। কি মুশকিল! আমি তোমায় জানতে পাঠালাম ছেলেটা ফিরেছে কিনা, তো তাকে তুমি একেবারে ঘরে তালা চাবি দিয়ে আমার কাছে ধরে নিয়ে এলে। কি হয়েছে? আসামিকে জিজ্ঞাসা করো। হ্যাঁ রে, কি হলো? বুঝতে পারছি না ভুবন, কি করা উচিত। কেন গো? পরে বলছি, কিন্তু চাবিটা তুমি ওকে দেবে না। আমি আসছি। এই কি হলো? এই কি দেখছো আকাশে? সূর্য। মাথাটা একেবারে গেছে না? কই না তো, ঠিকই তো আছে এবং জায়গা মতন আছে। আচ্ছা রামদাদা, দেবতারা কি সব সূর্যেরও ওপারে থাকেন, অনন্তে? সকাল থেকেই শুরু হয়ে গেছে। সকাল থেকে নয় গো, কাল রাত থেকে। দেবতার মানে কি? আমি আসলে দেবতা শব্দটার উৎপত্তি খুঁজছি। দেবতার অর্থ হলো দ্যুতি সম্পন্ন। দ্যুতি মানে? অনেক অনেক। যেমন ধরো বজ্রধর ইন্দ্র। বজ্রধর ইন্দ্র বিঘ্নকারী সাপকে, এই জগতে বিঘ্নকারী সাপকে বজ্র দ্বারা হনন করলেন। কিন্তু কি জানো, এগুলো সবই রূপক। দেবতার পরিচয়, দেবতার নাম, তাদের কর্মকাণ্ড সমস্ত কিছু রূপক। এরকম অনেক দেবতার কথা আছে আমাদের পুরাণে, শাস্ত্রে।
যেমন ধরো বরুণ, মিত্র, পর্জন্য, সব। বরুণের কথাই ধরো। বরুণ তো অন্তরিক্ষের দেবতা। ইন্দ্রের মতোই তিনি অন্তরিক্ষের দেবতা, তিনি বৃষ্টির অধিপতি। কিন্তু তাকেও তো উচ্চাসনে উন্নীত করা আছে। তিনিও তো সর্বব্যাপী এবং সর্বশক্তিমান। দেবতারা সবাই, সেই জন্যই তো আমাদের কর্মচয় উচ্চ হতে দেখিবারে পান, যেন অতি নিকটেই প্রভুদেব সর্বশক্তিমান। যদিও মানুষ রাখে কর্মচয় অতীব গোপন, স্বর্গ হতে দেবগণ হেরিছেন অনুক্ষণ। আমি জানি এসব কথা তো অথর্ববেদের। পড়ে ফেলেছিস? পড়ছি। এই যে রহিছে বিশ্ব অধিপতি তিনি যেই হার, ওই যে হেরিছে নভ সুবিশাল সীমাহীন তাঁর। ঠিক। আচ্ছা রামদাদা, দেবতারা তো সব নভ থেকেই আসেন। হ্যাঁ, অন্তত পুরাণ বেদে এসব কথাই লেখা আছে। আমার কি মনে হয় জানো, ভুবন, এতদিন আমি স্বীকার করিনি, কিন্তু আজ মানছি, আমি বিলেকে বুঝতে পারছি না। শুধুমাত্র শাসন আর অন্তঃসার শূন্য শৃঙ্খলার বাঁধনে ওকে বাগে আনা যাচ্ছে না। এ আর নতুন কথা কি? ও তো এরকমই। কিন্তু এতটা তো ছিল না। না, তা ছিল না, তবে ছোটবেলা থেকেই তো ওর এই সহজাত খোঁজা। জীবন ওর মৃত্যুর রহস্য নিয়েই ওর জিজ্ঞাসা। অবশ্য প্রত্যেকটি মননশীল মানুষের মধ্যেই যে জিজ্ঞাসা থাকবে সেটা আমি অস্বীকার করছি না। তুমি তো একসময় ওকে গর্বের সঙ্গে প্রশ্রয় দিতে। হ্যাঁ, সে পর্যন্তই দিয়েছি যে পর্যন্ত সেটা আমার বোধের স্তরে ছিল। কিন্তু আজ ও যে স্তরে পৌঁছেছে সেখানে কেউই ওর রাশ টেনে ধরতে পারছে না। কেউ মানে? মানে যারা ওকে বুঝতে পারে। আমি রামচন্দ্র মামার সঙ্গে কথা বলে দেখেছি, এ নিয়ে প্রায় ওর সঙ্গে আমার কথা হয়। মামা বাবু তো ওর দাদা, ওর বন্ধু, সে তুমি যাই বলো না কেন। হ্যাঁ, দুটিতে খুব ভাব। সে অবধি হেদিয়ে গেছে। আমার কাছে এসে স্পষ্ট স্বীকার করেছে বিলের জগৎ বিষয়ক যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর ওর বোধের জগতে নেই। দরকারও নেই। তাহলে ওর প্রশ্নের উত্তর ও নিজেই খুঁজে নেবে। জীবনটা তো পড়েই আছে। হয়তো তাই। এতদিন যুক্তির তরণী বাইছিলাম, হঠাৎ যে এরকম তুফান এসে আমার তিনটে মেয়ে একসঙ্গে কালো স্রোতে হারিয়ে যাবে, এ আমি ভাবতেও পারিনি সুরেন। শান্ত হও, শান্ত হও ভাই। আমি কি নিয়ে বাঁচবো বলতে পারো সুরেন? ঠাকুর আছেন, তিনি তোমাকে পথ দেখাবেন। আমি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম। ঠাকুর বলেছেন আমাকে, কথা হলো তার সঙ্গে? হলো। উনি বললেন তিনাকে আমার সুখ তাপ সমস্ত কিছু দিয়ে দিতে। উনি তো অমনি। আমি দিইনি সুরেন, আমি দিইনি। কান্নাটা অন্তত থাক, আমার বুকে তো থাকবে। শোনো, আমি আজ চলি। আমি আজ
তুমি যাবে সুরেন? হ্যাঁ, বেশ। এসো। ও, তোমাকে তো বলাই হয়নি, ঠাকুর রাজি হয়েছেন। আর আমি তোমাকে বলেছিলাম না, আমার নিজের বাড়িতে ঠাকুরের জন্মোৎসব করব। ও হ্যাঁ হ্যাঁ, শোনো, এবার কিন্তু নরেনকে বলো। সে তো বলবোই। শোনো, শিমলে পাড়ার কাউকে আমি বাদ রাখবো না। দেবতার নররূপ দেখার এমন সুযোগ কাউকে কি আমি বারণ করতে পারি? আর তাছাড়া নরেনের কিন্তু আলাদা নিমন্ত্রণ হবে। কি নরেন, গান বাজনা কেমন চলছে তোমার? ওই যেমন হয়, নিয়মিত রেওয়াজ ঠিক নয়। ওতেই হবে। শোনো, তুমি তুমি দু একটা ভক্তি গীতি টিতি তৈরি রেখো। আমাদের ঠাকুর ভারী সঙ্গীত সাগর, জানো তো? কি সুকণ্ঠ, শুনলেই তুমি বুঝবে। আসি আসি। রামদাদা, বলো ভাই। তোমরা তোমরা সবাই বুঝি ওনাকে গুরু বলে মেনেছো, রামকৃষ্ণ ঠাকুরকে? দেখো ভাই, আমার তো সেরকম কিছু নয়, কোনো আনুষ্ঠানিক ব্যাপার নয়। তবে ইদানিং আমার অনেক প্রশ্নের জবাব আমি ওনার কাছ থেকে পাই। যেমন? আমার মেয়েটা মারা যাওয়ার পরে আমার সমস্ত তাল তো বেতাল হয়ে গেল। আমার সমস্ত যুক্তিবাদী অন্বেষা পথ হারিয়ে ফেলল। আমার মনে প্রশ্ন জাগলো, তবে কি মৃত্যুর পিছনে কোনো গূঢ় তত্ত্ব আছে? হঠাৎ হঠাৎ মনে এমন প্রশ্ন জাগার কারণ? জানি না, জানি না। তবে এবার তুমি মনে শান্তি পাবে। হঠাৎ এরকম কেন মনে হলো? জানো তো, মৃত্যুর রহস্য জানলেই সৃষ্টির রহস্যও জানতে পারা যায়। রহস্য তো আছেই। আমার কি মনে হয় জানো ভাই, কি? ঠাকুর সব জানেন, সব। হ্যাঁ ভাই। আরে শাস্ত্রী মশাই যে, আসুন আসুন আসুন। না, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার নরেনকে হেঁকে যাই। বাহ, এ তো বেশ ভালো কথা। ও বোধহয় ওর দিদিমার বাড়িতে আছে, আমি ডেকে পাঠাচ্ছি। না না, ডেকে পাঠাতে হবে না। আপনি বরং ও আসলে ওকে বলবেন যে আমি এসেছিলাম, তাহলেই ও বুঝতে পারবে। আমিও কিন্তু বুঝতে পেরেছি, আগে? ও ইদানিং সমাজে যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, ভাবলাম যে আবার শরীর টরীর খারাপ হলো। শরীরও দারুণ আছে। এই তো আমাদের এই শিমলে পাড়াতে হিন্দু মেলা আখড়াতেও নিয়মিত কুস্তি লড়ছে। আর মনেরও খুব একটা সমস্যা আছে বলে আমার মনে হয় না। সারাদিন তো গান বাজনা হই হুল্লোড় এই নিয়েই আছে। তাহলে আসলে শাস্ত্রী মশাই, গোলমালটা ওর ভাব জগৎ নিয়ে। কিরকম? জগৎ, এই জগৎ নিয়েই ওর যত মহাজাগতিক জিজ্ঞাসা। আমাদের সমাজেও ওকে নিয়ে অনেক আলোচনা হয়। অদ্ভুত বৈপরীত্যের সমাবেশও। ওর মধ্যে যে সমুচ্চ ঐকান্তিক এবং পবিত্র স্বভাব, তা আজকের যুব সমাজে সত্যিই বিরল। কি প্রচন্ড অনুভূতি সম্পন্ন ছেলেও। সকলের সঙ্গে হই চই আনন্দে ওর জুড়ি মেলা সত্যিই ভার। ধর্মীয় আচার আচরণ থেকে শুরু করে বেদ উপনিষদের পাঠাভ্যাস, এসবে ওর যেমনই নিষ্ঠা, আবার তেমনিই আনন্দ ওর প্রচলিতের ঘাড় ধরে নাড়া দেওয়াতে বা ভব্য রীতিকে তার সাজানো আবাসে আক্রমণ করাতে। বলতে পারেন শাস্ত্রী মশাই, এর থেকে কে ওকে উদ্ধার করবে? বড় অস্বস্তিকর প্রশ্ন।
আসলে নরেন বলেই বলছি। এই যে নরেন, কে? ও, বন্ধুবর ব্রজেনশীল। তা হঠাৎ কি মনে করে? এই একটু এলুম আড্ডা মারতে। সারাদিন খালি আড্ডা মারলেই চলবে ফ্রেন্ড? পড়াশোনা করতে হবে না? পড়াশোনা যা হচ্ছে তা তো দেখতেই পাচ্ছি। কি এটি, ওয়েটলি না মিল? না, কদিন ওসব ন্যায়শাস্ত্র টাস্ত্র রেহাই দিয়েছি। তাহলে এটি হচ্ছে এলফিনস্টোনের ইতিহাস। আজ ভোর রাতে শেষ করলুম। কিন্তু নরেন, এটা তো পরীক্ষার পাঠ্য নয়। না, তা নয়, কিন্তু একবার ধরলে আর ছাড়া যায় না, এই যে মুশকিল। পরীক্ষার পড়া এতে, এই যে পাতা উল্টাচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি, তখন থেকে শুধু চোখে বুলিয়ে যাচ্ছে। আচ্ছা নরেন, এইভাবে হবে বলো তো? বিএ ক্লাসের পড়া বলে কথা। ওসব পাঠ্য পড়া টড়া আমি কাজ চালানোর মতোই সারি। সেই জন্যেই এই পাতা উল্টে যাওয়ার প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা আমি আয়ত্ত করেছিলাম প্রবেশিকা পরীক্ষা দেওয়ার কালে। এইভাবে পাতা উল্টাতে উল্টাতে? হ্যাঁ, আসলে তারপর থেকে পরীক্ষা এলেই আমি এই প্রক্রিয়াটাকে কাজে লাগাই। পাতা উল্টে যাই, আর প্রতিটি প্যারার প্রথম ও শেষ ছত্র পড়লেই বুঝতে পারি যে পাতাটা কি লেখা আছে। সত্যি ভাই, এটা কিন্তু তোমার একটা অদ্ভুত শক্তি। জানি না, হবে হয়তো। নরেন আছে নাকি? নরেন? কে? জানতুম রে ভাই, জানতুম। যার কেউ নেই তার নরেন আছে। হ্যাঁ। ও, ও নরেন, তোমাকে যে বলেছিলুম তোমার ওই রাম দাদার বাড়িতে, তোমার মনে আছে তো? ও, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু কি ব্যাপার বলুন তো মিত্তির মশাই? বাহ, আজ যে 6ই ফাল্গুন, আজ যে আমার ঠাকুরের জন্মতিথি। আমার ঠাকুর গো, দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ ঠাকুর। আজ তোমাকে আমার বাড়িতে যেতেই হবে। আমি আমি উৎসবের আয়োজন করেছি, ঠাকুরও সেখানে আসবেন। তা আমি সেখানে গিয়ে করবোটা কি? তুমি তুমি সেখানে গিয়ে দু একটা গান বাজনা করবে। নরেন, আমি আমার ঠাকুরকে তোমার গান শোনাবো আজকে। আরে, আমি কি আসরে গাইবার মতো গাইয়ে নাকি? সেসব আমি জানি না ভাই। আজ বিকেলে তোমাকে আমার বাড়িতে যেতেই হবে। জানো তো নরেন, আমার ঠাকুর ভারী সুরের পিয়াসী। আমি জানি নরেন, আমি জানি তোমার গান শুনলে তাঁর মন মজবে, তার তৃপ্তি হবে। মিত্তির মশাই, আপনি প্রতিবেশী মানুষ, আপনাকে আমি কি বলি বলুন তো? নরেন, এই আমার পারিবারিক অনুষ্ঠানে বলতে পারো। বেশ, যাব না হয়। জয় গুরু, জয় গুরু, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। এ আবার কি কথা? শেষটাই সুরেন মিত্তিরে গুরুদেবের কাছে মাথা নোয়ালে? জানি না বাপু, সেই বাড়িতে গান গাইতে গিয়েছে, আমি শুনেছি। ওর বাপ জানে? না, জানলে হবে? কি যে গতিক বুঝি না, কি যে খপ্পরে পড়ছে নিত্যির। এদিকে সামনে পরীক্ষা, পড়াশোনা করবে বলে ওর বাবা বাসা ভাড়া করে দিয়েছে। সেখানে আবার কতজন বন্ধু বান্ধব গিয়ে হুজ্জত করছে বলে কদিন ধরে এখানে এসে টঙের ঘরে বই নিয়ে বসতো। সেসব শিখেই উঠলো। সত্যি বাপু, এ যে কি তাল! শিমলের দত্তবাড়ির ছেলে, সে নাকি পাড়ায় বেরিয়ে মুজরো গাইবে। চুপ কর, যত সব বেয়াক্কেলে কথাবার্তা। নরেন, ঠাকুরের তোমাকে খুব পছন্দ হয়েছে সেটা বুঝতে পারছো? ঠাকুর, ও হচ্ছে নরেন, আমার ভগ্নী ঘরের নাতি। আমার প্রতিবেশী বাবা, ওর বাপ শিমলের দত্তবাড়ির বিখ্যাত মানুষ, অ্যাটর্নি বিশ্বনাথ দত্ত। এর অঙ্গ লক্ষণ টক্ষণ বেশ ভালো। এমন একজনকে তো আমি খুঁজছিলাম। ও তো ঋষি গো, ঋষি। কি গান খাইলে গো, কি গান খাইলে! মহাসিন্ধু পাড়াপাড়ি অসীম সাগর তীরে, সুর তাল লয়ের কি সুসাধনায়ের!
সারা সারা প্রাণ জুড়িয়ে গেল গা, সারা প্রাণ জুড়িয়ে গেল। কতদিন এমন গান শুনিনি গা, কতদিন এমন গান শুনিনি। এ বলেছিলাম কি না আমাদের ঠাকুরকে গান শুনিয়ে তৃপ্তি? সাক্ষাৎ দেবতা তোমার গান শুনে তুষ্ট হয়েছে না নরেন? আমি আমি আজকে আসি। এখনই চললে কি? আরো দু একটা গান গেয়ে যাও। আগে না, আজ নয়। আজ আপনি আমায় আজ্ঞা করুন নীতি মশাই। শোনো গো, আজ যাচ্ছ যাও, একদিন দক্ষিণেশ্বরে যেও গো, দক্ষিণেশ্বরে যেও। সুরেন, তুমি কাকে দেখালে, কাকে দেখালে? বলো না রামচন্দ্র। সে কি বাবা, আমি যে ওর নাম বললাম, ওর পিতৃ পরিচয় বললাম, আপনি শোনেননি? হ্যাঁ, সে শুনেছি। তাই গো, ওকে একদিন সেখানে ওই দক্ষিণেশ্বরে নিয়ে যেও। যাব। ওর চোখ দুটিতে ভারী টান, সাক্ষাৎ রাজ ঋষি। তা হ্যাঁ, কি যেন নাম বললে? নরেন্দ্র। নরেন্দ্র, সত্যি নরেন্দ্র, সাক্ষাৎ নররূপে ইন্দ্র। ভাবি মহাতরু। তা শুনে ওকে ওকে তোমরা দক্ষিণেশ্বরে নিয়ে যাবে তো? বাবা, বাবা সময় হলেও নিজেই যাবে। বাবা ও এমন ছেলে যে ওকে জোর করে কিছু করানো যায় না। এই তো আপনি নিজের চোখেই দেখলেন বাবা, দিব্যি বসে বিভোরে গান গাইলে, আবার যেই কিনা মন চাইলো অমনি উঠে চলে গেল। ওরা এমনই হয় গো, এমনই হয়। জৈব ভাব নেই, প্রশান্ত অন্তর, নিত্য সিদ্ধ মুক্ত বুদ্ধ। তা তুমি কি মনে করে এইসব কথা কইছো? ছেলের বিয়ে দেবে দাও, তাই বলে আমাকে দোষ মাখাবার কি আছে? কি আশ্চর্য, আমি আপনাকে দোষ মাখাবো কেন? তাও রক্ষে, মেয়ে তো সবসময় এখানে এসে শোধ তোলে, বলে আমি নাকি সব কিছুর কারণ, আমি নাকি লাই দিয়ে দিয়ে ওর মাথা খাচ্ছি। এই যে দক্ষিণেশ্বর থেকে পাগল ঠাকুরকে টেনে এনে মিত্তির বাড়িতে উৎসব হলো, সেখানে তোমার ছেলে গান গাইতে গেল, সে নাকি আমার দোষ। না না, তা কেন? ওর স্বভাবই ওরকম। স্বভাব ওরকম মানে? স্বভাব খারাপ? আহা, আমি কি তা বলেছি নাকি? তাহলে তাহলে কি বলছো শুনি? আচ্ছা, এ তো মহা মুশকিল হলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি একটা কথা আমাকে সপাট খোলসা করুন তো। আপনার নাতি মহারাজের যে চালচলন, আপনি তার পক্ষে না বিপক্ষে? সে আমি যা কইবার আমি নিশ্চয়ই কইব, কিন্তু তার আগে তুমি বলো, আমি শুনি। ও ছেলে দোষে না গুণের? আপনি আগে বলুন, কারণ প্রশ্নটা আমি করেছি। না, আগে তুমি বলবে, কারণ তুমি ওর নামে আগে বলা শুরু করেছো। কি গো ও সুন্দরী, পান খেয়ে ঠোঁট লাল করে হুন কাকে দেখছো ড্যাব ড্যাব করে? হচ্ছে তোমার ব্যবস্থা। কিসের ব্যবস্থা প্রিয়তমে? বিয়ে দেয়া হবে, কোণে দেখা হচ্ছে। সে কি? কিন্তু আমি তো এই রঘুমণি ছাড়া আর কাউকে বিয়ে করব না। ছাড় দাদা ভাই, ছাড়। এই তুমি তো আমার জন্ম জন্মান্তরের। এ কি বাবা? তুমি একবার সময় করে আমার সঙ্গে দেখা করো, আমি আসছি। এটা কি হলো? বেশ হয়েছে, যা বাড়াবাড়ি শুরু করেছিলিস। কোনো মানে হয়? চালচুলোহীন বাউন্ডুলের মতন চলাফেরা। আচ্ছা, তোর জন্য আমি কথা শুনতে যাব কেন রে? আজ তোর বাবাকে ভালো করে দিয়েছি ফিরিয়ে। দেখ কি এটা যে একটু আগে হলো, এটা কি হলো? কি আবার হবে? বোঝা গেল তোমার সন্ন্যাসী ভাবটা ভরম। তুমি একটা রসের নাগর। তুমি কি কিছু জানো? কি? এই আমার বাবা আমায় কেন ডেকেছেন? জান। কেন? তোমাকে তো বলা চলবে না, তুমি যদি আবার ঘর পালাও। এতদিনে তুমি আমায় এই চিনলে? আমি পালিয়ে যাওয়ার ছেলে? তাই তো, আসলে মাথাতেই ছিল না তুমি যে আবার বীর, বীরেশ্বর। একটু বলো না গো, আগে জানলে সুবিধে হয়। তোমার বাবা
তোমার বিয়ের ব্যবস্থা করছেন। ও, তাহলে যা রটে তা কিছুটা বটে। তোমাকে কে বললো? দিদিমা। আসলে কি জানো, তোমার এই ছন্ন ছাড়া মতিটা বড্ড বেড়ে গেছিল। তোমরা কি সবাই আমাকে নিয়ে গবেষণা করছো? বাবা কি করে ভাবলেন যে আমি বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাব? কেন রে, রাজি হবি না? কখনো না। তোমরাও কেউ ওরকম স্বপ্ন দেখো না। আমি স্বপ্ন দেখি, তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখি বাবা। তুমি তো জানো তোমার মার আমার তুমি কত আদরের ধন। তোমার মা তো তোমার স্বপ্নেই পেয়েছিলেন। দেখো দেখো, আমি তোমার বিয়ে দিয়ে ঘরে বউ আনতে চাই। অবশ্য অবশ্য তোমার পরীক্ষার পর। তোমার পরীক্ষা হয়ে যাক, তারপরে তোমার বিয়ে দিয়ে আমি ঘরে বউ আনতে চাই। তারপর তুমি আরো পড়াশোনা করো, দরকার হলে কি আমি তোমায় বিলেতেও পাঠাতে পারি। তোমার তো একসময় সেই ইচ্ছেই ছিল, তাই না? তখন আমি তোমায় মত দিইনি, কিন্তু আজ আমি মত পাল্টাচ্ছি। আসলে কি জানো তো বাবা, আমার শরীরটা খুব ভালো নেই। হঠাৎ করে যদি কিছু হয়ে যায়, তোমার কথা শেষ হয়ে থাকলে আমি কি আসতে পারি? আমি তোমায় এত কথা বললাম, তার কিন্তু তুমি কোনো উত্তর দিলে না। আমার বলার কিছুই নেই। কেন? আমার সামনে পরীক্ষা। বেশ, আমি তো তোমায় বললাম তোমার পরীক্ষা হয়ে যাক, তারপর। আমার যা বলার আমি মাকে বলবো। প্রস্তাবটা আমার, তোমার মায়ের নয়। আমি তোমার এতটা উদ্ধত্ত কিন্তু আশা করিনি। বাবা, বাবা, জীবনে বোধহয় এই প্রথমবার আমি তোমার ভুল বোঝার শিকার হলাম। এবং শেষবার, শেষবার। আমি তোমায় কথা দিচ্ছি, এরপর আমি তোমাকে নিয়ে আর কখনো স্বপ্ন দেখব না, কখনো না। বাবা তুমি এসো, এসো তুমি। তোমাকে আমার আর কিচ্ছু বলার নেই। ভালো গেল পাকালি তোরা। পরীক্ষার আগে কোথায় ছেলেটাকে পড়াশোনায় জমতে বলবি, তা না, বিয়ে বিয়ে করে এবারে সোর তুললে। সে কি আমি? নাচ জামাইয়ের এই এক দোষ, উঠলো ভাই তো কটক চাই। আরে একে ওর মনে নানান অস্থিরতা। সেদিন মিত্তির মশাইয়ের বাড়িতে কি হয়েছিল? সেখানে তো গান গাইতে গেছিল। হ্যাঁ, রাম আমায় বলেছে ঠাকুরের ওকে খুব পছন্দ হয়েছে। উনি তো বারবার বায়না করছিলেন দক্ষিণেশ্বরে নিয়ে যাওয়ার জন্যে। এসব কি ভালো হচ্ছে? কিরকম? একে তো নাচুনে বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। তা নয় গো নাচ জামাই। কেন? ওর তো একটা দিশা চাই। সেখানে পাবে? তা আমি বলতে পারি না, তবে পরমাংশদেব মানুষটা আলাদা, এটুকুনি আমি বলতে পারি। আমি তো তোমায় আগেও বলেছি। কি আলাদা দাদামশাই?